শেখ হাসিনার বিচারে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাক্ষ্য দেওয়া শুরু করেছেন এবং সাক্ষ্যের শুরুতেই খুব স্বাভাবিকভাবে প্রত্যাশিতভাবেই তিনি তার সাক্ষ্যে সরাসরি বলেছেন যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মাধ্যমে তার কাছে এই নির্দেশনা পৌঁছে দিয়েছিলেন যে পুলিশ যাতে প্রাণঘাতী অস্ত্র বা লেথাল উইপন ব্যবহার করে ছাত্র জনতার বিক্ষোভ দমনে, এবং তার ফলেই গণহত্যা সংগঠিত হয়েছে এবং সেজন্য তিনি দেশবাসীর কাছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে এবং যারা সে সময় শহীদ হয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ তিনি গণহত্যার দায় স্বীকার করে নিচ্ছেন। দেখুন, 10ই জুলাই যখন রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে নিজের আগ্রহ প্রকাশ করেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আইজিপি সাবেক, তখনই আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলে দিয়েছিল যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা দেখে যে তিনি পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করেছেন এবং যদি তাতে সন্তুষ্ট হয় যে তিনি ক্ষমা চেয়েছেন, তাহলে আদালত তাকে ক্ষমা করে দিতে পারেন। এখন দেখুন, ফৌজদারি মামলায় স্পষ্টত রাজসাক্ষীকে সবসময় সন্দেহের চোখে দেখতে বলা হয়েছে। আইনের বইয়ে সন্দেহের চোখে যে দেখতে বলা হয়েছে তার প্রধান কারণই এটা, যেই কারণটা তাকে প্রভাবিত করে থাকতে পারে, মানে তার ক্ষমা পেয়ে যাওয়ার লোভ, মানে তিনি গণহত্যার সঙ্গে দায়ী বলে নিজে স্বীকার করে নিচ্ছেন, তিনি সে সময় পুলিশের প্রধান, সব দোষ পুলিশের বলে তিনি স্বীকার করে নিচ্ছেন, অথচ তিনি ক্ষমা চেয়ে ফেলছেন বলে তাকে ক্ষমা করে দিতে হবে। তিনি বলছেন এখন যখন তিনি দেখছেন নিহতদের পরিবারের স্বজনদেরকে, তখন তার মধ্যে নাকি এমন বিবেকের দংশন হয়েছে যে তিনি গণহত্যার দায় স্বীকার করে ক্ষমা চাওয়ার জন্য বিবেকের তাড়না বোধ করছেন এবং তিনি যদি আরো হায়াত পান তাহলে নাকি তবু তিনি একটু অপরাধবোধ থেকে মুক্ত অবস্থায় বাঁচতে পারবেন। আরে জুলাই আগস্ট মাসে ইন্টারনেট বন্ধ, আমরা চোখের সামনে যারা দেখি নাই তারাও ইন্টারনেট জুড়ে কত কত হত্যার ভিডিও দেখেছি, কত কত রক্তপাতের ঘটনা দেখেছি। আর আইজি চৌধুরী আব্দুল্লাহ মামুনের সেটা দেখতে আদালতে গ্রেফতার হয়ে 1 বছর থাকার পর, দিনের পর দিন রিমান্ডে থাকার পর, শহীদদের পরিবারকে দেখার পর বিবেক জেগে উঠতে হলো, এর আগে তার বিবেক জেগে উঠলো না। এসব কারণেই এসব প্রশ্ন করবার কথা আসলে আদালত এ কারণেই রাজসাক্ষীকে খুব সন্দেহের চোখে দেখে। রাজসাক্ষীর সাক্ষ্য অ্যাডমিসিবল বা এটা গ্রহণযোগ্য সাক্ষ্য হিসেবে গৃহীত হলেও সব সময় এই সাক্ষ্য কিন্তু ডকুমেন্টারি এভিডেন্স, দালিলিক প্রমাণ দিয়ে এর সাক্ষ্যকে আবার সমর্থন করতে হবে। এই সাক্ষ্যকে যথাযথ দাম পেতে হলে বিচারালয়ে এই সাক্ষ্যকে সবসময় চাপে পড়ে দেওয়া হয়েছে কিনা, কোনো ভয়ে দিয়েছে কিনা, কোনো লোভে দিয়েছে কিনা, আদালত এই ব্যাপারটা সবসময় ভাববে। মানে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাক্ষ্যে কি বলেছেন বিস্তারিত তা তো বলবই। খুব বড় বড় পদে কিন্তু তিনি কাজ করেছেন শেখ হাসিনার আমলে, র্যাবের মহাপরিচালক ছিলেন, আইজি হয়েছেন, কিন্তু সবসময় তিনি নির্দেশ পাচ্ছেন। নির্দেশটা কিভাবে জানি অন্যরা বাস্তবায়ন করে ফেলছে, তিনি কিছু করছেন না। এই যে তিনি কিছু করছেন না এরকম করে সাক্ষ্য দিলেই বিচারালয়ের সেটা বিশ্বাস করার কথা না, বরং বিচারালয়ের ভাববার কথা সত্যি যদি একজন চাপে পড়ে তার বস বা তার যারা কর্তা ব্যক্তি তাদের কথায় অন্যায় জেনেও নানা রকম কাজ হয়ে যেতে দেন অথবা হয়ে যাওয়ার নির্দেশনা দিয়ে থাকেন, তাহলে সেহেন ব্যক্তি, মানে ওই রকম দুর্বল মনের অপরাধ প্রবণ ব্যক্তি, সেই ব্যক্তি যখন 1 বছরের বেশি সময় ধরে কারাগারে আটক, দিনের পর দিন রিমান্ডে আছেন, মানে ছিলেন একটা দেশের আইজি, তিনি আছেন কারাগারে, রিমান্ডে নেওয়া হয়েছে বারবার, এবং গণহত্যার মামলা থেকে শুরু করে এত মামলা এই ব্যক্তির নামে হয়েছে, এত হত্যা মামলা, ফৌজদারি মামলা, যে সেসব মামলা শেষ হয়ে কবে তিনি জামিন পাবেন, কবে তিনি বের হতে পারবেন তার কোনো ঠিক নাই, ফাঁসি হয়ে যায় কিনা তা নিয়ে তিনি চিন্তায় আছেন। এহেন ব্যক্তিকে যখন বলা হলো তিনি যদি সম্পূর্ণ সত্য প্রকাশ করে দেন তাহলে আদালত তাকে ক্ষমা করে দিতে পারে। একদিকে চাপ, গ্রেফতার থাকার চাপ, রিমান্ডের চাপ, আরেকদিকে লোভ। কাজেই রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুন এখন ক্ষমা চেয়েছেন মানে তাকে ক্ষমা করে দেওয়ার সুযোগ আদালতের জন্য খুব কম হওয়ার কথা, আর তার এই সাক্ষ্যের গুরুত্ব খুব কম হওয়ার কথা। একটা নিরপেক্ষ, যোগ্য,
বিচক্ষণ আদালতের সামনে। যদিও খুব স্বাভাবিকভাবেই রাষ্ট্রপক্ষের যিনি মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি বলেছেন এটা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যে সাক্ষ্য দিয়েছেন এটা নাকি অকাট্য সাক্ষ্য, এবং এই অকাট্য সাক্ষ্যের উপর ভিত্তি করেই আদালত রায় দিতে পারে বলে তিনি দাবি করেছেন। তার এই দাবি স্বাভাবিক, কারণ তিনি মামলা পরিচালনা করছেন আসামিদের বিরুদ্ধে। কিন্তু আদালতের এবং আসামি পক্ষের আইনজীবীদের নিশ্চয়ই এই প্রশ্নগুলো তোলার সুযোগ আছে। দেখেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কি বললেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলছেন তাকে স্বরাষ্ট্রমন্ত্রী 18ই জুলাই ফোন করলেন, ফোন করে বললেন যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে হবে, এবং তিনি ধারণার ভিত্তিতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দিয়েছিলেন। এর ডকুমেন্টারি এভিডেন্স কোথায়? মানে এর দালিলিক প্রমাণ ছাড়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন না বলে তো এমনও বলতে পারতেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির গাড়ি চালক নির্দেশ দিয়েছিলেন। মানে এই কথাটা মানে আমি শুনে বলা, বুঝে বলা, জেনে বলা বা একে ওকে দোষ দেওয়ার মতো হয় যদি এর সঙ্গে দালিলিক প্রমাণ হাজির না হয়। রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কি বললেন? চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে গত বছরের 18ই জুলাই ফোন করে জানান আন্দোলন দমনে সরাসরি লেথাল উইপন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। মানে তার কথাটাই এখানে একমাত্র সাক্ষ্য যাতে প্রমাণ করার চেষ্টা করা যেতে পারে, বা যাকে অপ্রতিরোধ্য সাক্ষ্য বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, যে যার মাধ্যমে প্রমাণ হয়ে গেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার নির্দেশটাই দিয়েছেন। এখন স্বরাষ্ট্রমন্ত্রী সত্যি কথা বলছিলেন কিনা, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছে এই ফোন এসেছিল কিনা, এর সবকিছুর কিন্তু দালিলিক প্রমাণ উপস্থিত করাটা খুব জরুরি। কারণ না হলে আমি তো যে কারো ফোন যে কোনো সময় পেয়েছিলাম বলে দাবি করতেই পারি, বিশেষ করে যখন তার ফলে আমার এই মামলা থেকে অব্যাহতি পাওয়ার এত বড় একটা লোভ বা সম্ভাবনা আমার সামনে হাজির। এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এরপর বলেন যে তিনি যখন ফোনটি পান তখন তিনি পুলিশ সদর দপ্তরে ছিলেন। ওই সময় তার সামনে ছিলেন তৎকালীন অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার। পরে এই নির্দেশনা তৎকালীন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান সহ সারা দেশে পৌঁছে দেন প্রলয়। ওই দিন থেকেই মারণাস্ত্র ব্যবহার শুরু হয়। মানে দেখেন কিভাবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নিজেকে এই জায়গা থেকে বিচ্যুত করলেন। তিনি ফোনটা পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের, কিন্তু তার সামনে বসেছিলেন প্রলয় জোয়ারদার। এমনকি তিনি প্রলয় জোয়ারদারকে বললেনও না যে আপনি সারা দেশে ছড়িয়ে দেন। তাহলে প্রলয় জোয়ারদার ফোনে স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশ শুনে সরাসরি তিনি জানিয়েছেন সারা দেশে, ডিএমপি কমিশনার সহ সারা দেশে, যে এখন থেকে লেথাল ওয়েপন ব্যবহার করা হবে। নিজের কমান্ড রেসপন্সিবিলিটি এখানে কিন্তু তিনি সরিয়ে নিলেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বললেন না যে তিনি তারপর প্রলয় জোয়ারদারের মাধ্যমে সারা দেশে জানালেন অথবা তিনি জানালেন। মানে নিজেকে তিনি আড়াল করার চেষ্টা করলেন, কিন্তু নিজেকে কি এভাবে আড়াল করা সম্ভব? অন্যদিকে দেখুন পুলিশ বিধির বিষয়টি আপনাদেরকে আমি আগেও বলেছি। পুলিশ বিধিতে জনবিশৃঙ্খলা রোধে কখন কি অস্ত্র ব্যবহার করা হবে সেটা সাধারণভাবে পুলিশ তার ব্যক্তিগত দায় থেকে কিন্তু নির্ধারণ করে। মানে পুলিশের ক্ষেত্রে ব্যাপারটা সেনাবাহিনীর মতো নয় যে একেবারে শীর্ষ পর্যায়ের কমান্ডার থেকে নির্দেশ আসতে হবে এবং তারপর সে এই অস্ত্র ওই অস্ত্র ব্যবহার করবে। পুলিশের ক্ষেত্রে এটি জনবিশৃঙ্খলা কোন পর্যায়ে গেছে তার উপর নির্ভর করে পুলিশ সে সময় তাৎক্ষণিক সিদ্ধান্তে, কারণ পুলিশ তো চোর ধরতে গেলেও এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে অবস্থায় তার নিজের প্রাণ সংশয় হতে পারে এবং চারপাশের জনগণের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। কাজেই তাকে সেটা বিবেচনা করে সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে কিন্তু অস্ত্র প্রয়োগ করতে হয়। এখন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কিন্তু এত বছর 36 বছর কাজ করেছেন বলছেন তিনি, কিন্তু পুলিশের কমান্ড রেসপন্সিবিলিটিটা কেমন সেটা সেখানে তিনি ব্যাখ্যা করছেন না। তিনি এটাও ব্যাখ্যা করছেন না যে 18ই জুলাই কোন পরিস্থিতিতে পুলিশকে লিথাল উইপন ব্যবহারের সিদ্ধান্ত